লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত সরকারের। 1 মাসের কাজে সন্তুষ্ট মানুষ। খাল খননে পাল্টাতে শুরু করেছে বরেন্দ্র অঞ্চলের চিত্র। রাজধানীর অভ্যন্তরীণ যাত্রীবাহী বাসে টাঙানো হচ্ছে না ভাড়ার তালিকা। প্রতারণার শিকার যাত্রীরা, কঠোর হওয়ায় আশ্বাস বিআরটি-এর। ঈদের ছুটি শেষে এখনো ফাঁকা রাজধানীর নিত্যপণ্যের বাজার। সরবরাহ কম থাকায় বাড়তি মাছ, মাংস, সবজির দর। কাটেনি ভোজ্য তেলের সংকট। এবং মধ্যপ্রাচ্যে আরও 10,000 স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত পেন্টাগনের। অন্তর্ভুক্ত থাকবে পদাতিক সেনা সাঁজোয়া যান। আসসালামু আলাইকুম, স্বাগত ভুনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি সাদিয়া জাহান মিম। দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে 3 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুততার সঙ্গে বাস্তবায়ন শুরু করায় সন্তুষ্টি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সরকার গঠনের পর 1 মাসের কার্যক্রমে খুশি তারা। শিক্ষিত, অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করে প্রধানমন্ত্রী দক্ষতার পরিচয় দিয়েছেন। সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর 1 মাসের কর্মযজ্ঞ নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। গঠন করে সরকার। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পার হয়েছে প্রায় 1 মাস। এই সময়ের মধ্যে তিনি রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে রাস্তা না আটকিয়ে সীমিত প্রোটোকলে চলাফেরা করে চমক দেখান তারেক রহমান। এর ফলে সড়কে কমেছে যানজট ও মানুষের ভোগান্তি। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন। 37,567 পরিবারকে প্রদান করা হয়েছে এই কার্ড। তিনি দায়িত্ব নেওয়ার পর এই দেশে ইতিপূর্বে যেই সিদ্ধান্তগুলো হয়নি সেরকম কিছু ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের জন্য, বিশেষ করে ঢাকা সিটির জনগণের জন্য অত্যন্ত কার্যকর। এখন যে 1 মাস পূর্ণ হয়েছে, তার ক্ষমতা আসার পরে যে 1 মাস হয়েছে, এই 1 মাসে আমি দেখছি অনেক কিছু হয়েছে, আর কি অনেক কিছু করেছে। এরপরে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী। 4,908টি মসজিদের ইমাম মুয়াজ্জিন, 990টি মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং 396 গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাবেন। নির্বাচনী এলাকায় অসহায় গরিবদের জন্য শাড়ি, 3 পিস ও হাজি রুমাল বরাদ্দসহ সকল পরিচ্ছন্নতা কর্মীর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। 27,000 কৃষকের মাঝে শিগগিরই শুরু হতে যাচ্ছে কৃষিকার্ড বিতরণ কার্যক্রম। প্রায় 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। 20,000 কিলোমিটার খাল, জলাশয় খনন শুরু হয়েছে 54 জেলায়। এই কর্মসূচির ফলে সেচ ব্যবস্থা উন্নত হয়ে কমবে জলাবদ্ধতা, বৃদ্ধি পাবে কর্মসংস্থান। তিনি জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটবেন এবং তিনি অনন্য একটা উদাহরণ সৃষ্টি করবেন যে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য ওনার যে কমিটমেন্ট, ওটা উনি ইনশাল্লাহ পূরণ করতে পারবেন। আগামী 5 বছর উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেন, তাহলে আমাদের দেশের আমূল পরিবর্তন ইনশাল্লাহ হবে এবং দেশের যে চিত্রটা অবশ্যই উনি চেঞ্জ করবে। সামাজিক সুরক্ষার অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় সরকার। ফলে দরিদ্রের কাছে সম্পদ পৌঁছানো ও কল্যাণমূলক কার্যক্রম সহায়তা দ্রুত পৌঁছানো সম্ভব হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকাল 9টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু, বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।
অর্থনীতি ও বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা, বিদেশি বিনিয়োগ সহজীকরণ, শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ, রুগ্ন ও বন্ধশিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু, স্থানীয় উদ্যোগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য প্রধানমন্ত্রী বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। ফলে পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হবে বলেও আশা করছেন সাধারণ মানুষ। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। মরা খাল ও ভরাট হওয়া পুকুর জলাশয় খননের ফলে পাল্টেছে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের চিত্র। প্রায় ১.৫ যুগ পর নাচল ও গোমস্তাপুরের কয়েকটি ইউনিয়নে বোরো ধান চাষ করেছেন কৃষকরা। অনাবাদি পড়ে থাকা ২০,০০০ হেক্টর জমি এসেছে চাষাবাদের আওতায়। এতে বন্ধ হয়েছে ভূগর্ভস্থ পানি উত্তোলন। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গোমস্তাপুরে ১.৫ যুগ পর ২০,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। নদীর পানি, খাল ও জলাশয়ে সংরক্ষণের মাধ্যমে আধুনিক সেচ ব্যবস্থা নিশ্চিত হওয়ায় বরেন্দ্র অঞ্চলে কৃষকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এতে জমিতে ফসল ও মাছ চাষ করতে পারায় খুশি বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। বিএমডি আপনার সরকারের মাধ্যমে খাল খনন করলো, খাল খনন করে নদী থেকে পানি আসছে, এতে অনেক কৃষক উপকৃত হচ্ছে। সৌর বিদ্যুতের মাধ্যমে পানি ওঠার পরে এই জায়গাতে এখন চারদিকে দেখেন সবুজ হয়ে গেছে। 1 বিঘা জমি আবাদ করতে হয়তো প্রায় ১,৫০০-১৫০০ টাকার মধ্যে আমরা হয়ে যাবো। সেক্ষেত্রে বিঘা প্রতি আমাদের 2 থেকে 2,500 টাকা সাশ্রয় হচ্ছে। খাড়ি খনন করে পানি রাখার জায়গা হয়েছে, এখান থেকে সোলারে আবার জমিতে করছে, জমি চাষ হচ্ছে। এখানে পাতালের পানির আর প্রয়োজন হচ্ছে না। বরেন্দ্র এলাকার বাকি খালগুলো দ্রুত খনন করার দাবি জানান কৃষকরা। বর্ষা শেষের পর আবার তোর খাল শুকিয়ে যায়, পানির সংকট, এই এলাকার কৃষি আবাদী যে সমস্ত জমি আছে কেউ কিন্তু আবাদ করতে পারে না। বাকি যে খাল এবং এই খাড়ি আছে এগুলা অতি দ্রুত খনন করে কৃষি সেক্টরটাকে আরও ডেভেলপ করার জন্য দ্রুত খনন করা দরকার। মনে হচ্ছে যে এখনই খনন করলে এখনই পানি নিয়ে এসে মনে হচ্ছে যে আমি জমিতে দেবো। খাল খননের কারণে দীর্ঘ সময় পর চাষাবাদ হওয়ায় বরেন্দ্র অঞ্চলের কৃষিখাতে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। নদীর যে ভূপৃষ্ঠ যে পানি সেটা বিভিন্ন খালের মাধ্যমে নিয়ে এসে পরবর্তীতে তারা এলএলপির মাধ্যমে সেচের ব্যবস্থা করছে। তাতে করে ফসলের উৎপাদন খরচও কমে যাচ্ছে। এতে করে একদিকে কৃষক লাভবান হচ্ছে, সাথে সাথে ভূগর্ভস্থ পানি মানে তলা সংরক্ষণ হচ্ছে এবং পরিবেশগত যে ঝুঁকি সেটাও হ্রাস করছে। অন্যদিকে এসব এলাকার খাল ও জলাশয় খননের আরও প্রকল্প হাতে নেওয়ার কথা জানায় বিএমডিএ। বর্তমান সরকার ইতিমধ্যেই খাল খনন এবং জলাশয় খননের উপর জোর দিয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এই অবশিষ্ট খালগুলো, জলাশয়গুলো, পুকুরগুলো পুনঃখননের জন্য প্রকল্প গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টি ও নদীর পানি সংরক্ষণের জন্য জেলায় 271 কিলোমিটার খাল ও 1000-এর বেশি পুকুর পুনঃখনন করেছে বিএমডিএ। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। রাজধানীর অভ্যন্তরীণ যাত্রীবাহী বাসে টাঙানো হচ্ছে না ভাড়ার তালিকা। এতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন যাত্রীরা। আর চালক সংশ্লিষ্টদের অভিযোগের তীর বাস মালিকদের দিকে। যদিও এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিআরটিএ। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। আইন আছে কিন্তু প্রয়োগ নেই, দুর্ভোগ আছে প্রতিকারের ব্যবস্থা নেই। এমন বাস্তবতায় প্রতিনিয়ত ছুটে চলছে ঢাকার অভ্যন্তরীণ বাস ও যাত্রীরা। যাত্রীবাহী বাসে টাঙানো হয় না ভাড়ার তালিকা। এতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন যাত্রীরা। আমরা যারা ঢাকায় আসি প্রথম তাদের কাছে হচ্ছে একটু এক্সট্রা চার্জ করে, ওরা ওদের মতো করে ভাড়া নেয়। আমরা তো স্টুডেন্ট হিসেবে যেহেতু আসি, আমরা সবসময় 15 টাকা করে আসি, আজকে সেই জায়গায় 30 টাকা করে রাখা হয়েছে। ওরা তো মনে করেন সবসময় মার্কেটিং করে, এরকমই আর কি, সমস্যা শেষ নাই। বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018-র 34-3 ধারা অনুযায়ী প্রতিটি গণপরিবহনে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙানোর বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু বাস্তব চিত্র উল্টো। আমাদের থেকে যে ভাড়াটা নেয় আমরা আসলে সেই চার্টটা দেখতে পাচ্ছি না, এখানে কোথাও লেখা নাই। মূল্য তালিকা ঠিকমতো গাড়ির ভিতরে রাখলে সবার জন্য সুবিধা হয়, কারণ হইলে তো গ্যাঞ্জাম লাগে। মূল্য তালিকা টানানো প্রয়োজন, তাহলে দেখা যাচ্ছে যাত্রীরা সচেতন হবে এবং গাড়িওয়ালারা তারা সচেতন হবে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী নেওয়ার বিষয়েও রয়েছে অভিযোগ। ওভারলোড হয়ে গেছে, তারপরেও তারা গাড়ি ছাড়তে চায় না,
হ্যাঁ দাঁড়ায় লোকজনের মানে দাঁড়াইতে পারে না এমন অবস্থা লোক হয়ে যায়। যদিও এই ব্যাপারে কথা বলতে নারাজ সংশ্লিষ্টরা, আবার কারো অভিযোগের তীর বাস মালিকদের দিকে। এটা কোম্পানির জিগান, এটা আমার জিগান না, কোম্পানির জিগান জান। তো মালিকের গুরুত্ব দেওয়ার কথা, এটা আমাদের গুরুত্ব না। মালিক যেভাবে বলবো সেভাবে আমরা চলবো। আমরা না পাইলে কোথেকে টাঙাবো, আমরা তো পাইতে হইব জিনিসটা। বিশেষজ্ঞরা বলছেন যাত্রীদের পকেট কাটতেই এমন পন্থা অবলম্বন করেন মালিক এবং সংশ্লিষ্টরা। মূল্য তালিকা যদি আপনি টাঙিয়ে রাখা হয়, তাহলে আমরা ভাড়া নিয়ে যে নৈরাজ্য দেখি গণপরিবহনে, সেই নৈরাজ্য তো করা যাবে না। তবে এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের আশ্বাস দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। কঠোরভাবে এই নির্দেশনা পালনের জন্য একটা সার্কুলার দিয়ে দিব। আমাদের যে নির্ধারিত ভাড়ার চার্ট আছে এটা টাঙিয়ে রাখতে হবে। একদিকে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রবণতা, অন্যদিকে যাত্রীদের কম ভাড়া দেওয়ার চেষ্টা। প্রতারণা এড়াতে ভাড়ার তালিকা টাঙানোর পাশাপাশি সদিচ্ছার সমন্বয় অত্যন্ত জরুরি বলেও দাবি বিআরটি এর। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটির পর রাজধানীর বাজার এখনো অনেকটা ফাঁকা, দোকানপাট এখনো অনেকটাই বন্ধ, ফলে বাজারে বেচাকেনা কম। ক্রেতা সংকটে বাজারে পণ্যের সরবরাহ তুলনামূলক কম, সেই সঙ্গে বেড়েছে অনেক পণ্যের দাম। ঈদের পরও চড়া মুরগির দর, সোনালির কেজি 360 থেকে 400 টাকা, ব্রয়লারের কেজি 200 টাকা ছাড়িয়েছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। এদিকে বাড়তি খাসির মাংসের দামও। ঈদের পর বাজারে বেশিরভাগ মাছের দাম বাড়তির দিকে। সবজির চাহিদা ও সরবরাহ দুইই কম। অবশ্য টমেটো, শসা, কাঁচামরিচ ও লেবুর রয়েছে আগের চাহিদা। এছাড়া বাজারে এখনও কাটেনি ভোজ্য তেলের সংকট। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, রাজধানীর বাজারের চিত্র কেমন দেখছেন? সকাল থেকে বাজারে যে চিত্র দেখেছি যে এখনো আসলে অনেকটাই ফাঁকা, মানে এখনো ঈদের ছুটি যে রেশ সেটি এখনো কাটেনি। তবে আমরা বাজারে যে পণ্যগুলো আছে সেগুলোর সংকট মানে হচ্ছে সরবরাহ কিছুটা কম এবং দাম অনেকটাই বেশি। বিশেষ করে আমি যদি আপনাকে আমিষের চাহিদার কথা বলি, বিশেষ করে মুরগি, গরুর মাংস, খাসির মাংস সব কিছুর দামই হচ্ছে আসলে ঈদে যে দাম ছিল প্রায় সেরকম দামই আছে, হয়তো বা গরুর মাংসের 20 টাকা কমেছে। ঈদের সময় গরুর মাংস 850 থেকে 900 টাকা হয়েছিল, তো সেক্ষেত্রে এখন হচ্ছে 800 থেকে 820 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে 850 কিছু কিছু বাজারে আছে। আবার আমি যদি মুরগির কথা বলি, মুরগি হচ্ছে আপনার ব্রয়লার মুরগির দাম কিন্তু এখনো কমেনি, কারণ হচ্ছে ব্রয়লার মুরগি আসলে নিম্নবিত্ত মধ্যবিত্তের যে আমিষের চাহিদা, সেই আমিষের চাহিদার প্রধান উৎস কিন্তু ব্রয়লার মুরগি। কিন্তু ব্রয়লার মুরগির কেজি এখনো 220 টাকার মধ্যেই আছে, 200 টাকা ছাড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত আছে তাদের কিন্তু অনেক ক্ষোভ রয়েছে যে বাজারে ঈদের পর এখন পর্যন্ত হচ্ছে মুরগির দাম কমেনি। আবার যদি আমি আপনাকে লেয়ার টাইপের যে মুরগিগুলো আছে সেগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আসলে 400 টাকার দরে এই সোনালী মুরগি বা ব্রয়লার লেয়ার মুরগি কেনার জন্য যে সক্ষমতা সেটি কিন্তু আসলে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত কিছু কিছু ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে ক্রেতাদের অনেক ক্ষোভ যে বাজারটা কোনো উৎসবের ক্ষেত্রে সিন্ডিকেটের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তো সেক্ষেত্রে হচ্ছে বারবারই হচ্ছে বক্তারা বলছেন যে হচ্ছে বাজারটা যদি নিয়মিত তদারকি করা হয় তাহলে ক্রেতা বিক্রেতা দুজনের জন্যই হচ্ছে ভালো হয়। এবং আছে আমি যদি ভোজ্য তেলের কথা বলি, সয়াবিন তেল, সেই সয়াবিন তেলও কিন্তু হচ্ছে বাজারের সংকট। এবং হচ্ছে 5 লিটারের যে সয়াবিন তেল সেটি কিন্তু এখনো বাজারে পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দোকানি 1 লিটার, হাফ লিটার কিংবা হচ্ছে 2 লিটার বোতল সরাসরি পাওয়া গেলে হচ্ছে 5 লিটারের যে সয়াবিন তেলগুলো সেগুলো হচ্ছে আসলে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। এবং আমরা অনেক সকাল থেকে 2-3 জন ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলেছে যে দোকান হচ্ছে 5 লিটার ভোজ্য তেলের সংকট। তো আসলে ঈদের পরে যে রাজধানীর বাজার সেখানে আসলে ক্রেতা বিক্রেতার সমাগম এখনো পুরোপুরি জমে ওঠেনি। এবং হচ্ছে সবজির বাজার বেশিরভাগ ক্ষেত্রেই স্বস্তি, তবে লেবু, সালাদের যে শসা, টমেটো সেগুলোর চাহিদা আছে এবং দাম মোটামুটি হচ্ছে। ধন্যবাদ উষা আপনাকে। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন সহ
5 জন নিহত এবং আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বাসিন্দা। নিহত গাড়ি চালক বরিশালের বাসিন্দা। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামবাহী একটি প্রাইভেট কারকে মহাসড়কের কালাকচুয়ায় চট্টগ্রামমুখী স্টারলাইন বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যায়। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে যুদ্ধে তাকে আরও সামরিক বিকল্প দেওয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 পর্যন্ত স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। এতে পেন্টাগনের পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন এমন কর্মকর্তাদের বরাতে উল্লেখ করা হয়েছে যে মধ্যপ্রাচ্যে পাঠানো সম্ভাব্য এই বাহিনীতে পদাতিক সেনা ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে। ওয়াশিংটন এরই মধ্যে মার্কিন বাহিনীর 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 5,000 মেরিন সেনা ও প্রায় 2,000 প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে। কক্সবাজারের সমুদ্রের নীল জল ও মেঘের মিতালি দেখতে পর্যটকরা ভিড় করছেন হিমছড়ি ঝর্ণা ও পাহাড়ের চূড়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 ফুট উঁচুতে দাঁড়িয়ে সাগরের বিশালতা দেখে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। বন বিভাগের উদ্যোগে স্পটটি এখন আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। আমানুল হক বাবুলের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। কক্সবাজার শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে মেরিন ড্রাইভ সড়কের এক পাশে পাহাড়, অন্য পাশে উত্তাল সমুদ্র। এই দুয়ের অপূর্ব মেলবন্ধনে সবুজ বনানীর বুক চিরে গড়ে ওঠা দক্ষিণ বন বিভাগের হিমছড়ি ট্যুরিজম পার্ক। প্রতি বছর এখানে আগমন ঘটে 5 থেকে 7 লাখ পর্যটকের। পাহাড়ের কোল বেয়ে আসা হিমছড়ি ঝর্ণার শীতল ধারা আর সমুদ্র পৃষ্ঠ থেকে 400 ফুট উঁচুতে আঁকাবাঁকা কয়েকশো সিঁড়ি পেরিয়ে পাহাড়ের চূড়া, সব মিলিয়ে যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। পাহাড়ের শীর্ষ থেকে দিগন্ত জোড়া নীল জলরাশি আর সূর্যাস্তের দৃশ্য স্মৃতির ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সবাই। সমুদ্র সৈকত, হিমছড়ি পাহাড় একসাথে আর কি দেখা যায়, অনেক ভালো লাগে। হিমছড়ি পাহাড় দেখা শেষ করে আমরা আসছি এই ঝর্ণা উপভোগ করতে। আমরা এতক্ষণ পাহাড়ে উঠেছিলাম, পাহাড় থেকে নেমে এখন ঝর্ণা দেখছি, খুব ভালো লাগছে। সমুদ্র সৈকত একসাথে সৌন্দর্য উপভোগ করা যায়, সেই হিসাবে আসার পরে অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। আসলে সৃষ্টিকর্তাকে অন্তর থেকে মনে হয় যে না, এটা একজন সৃষ্টি অবশ্যই করতে। হিমছড়ি পার্কটি সাজানো হয়েছে নতুন রূপে। বন বিভাগের আধুনিকায়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে পর্যটকদের সাড়া এখন আগের চেয়ে অনেক বেশি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো পার্কটি এখন সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। বন বিভাগ কর্তৃক প্রতি বছর এটা ইজারা দেওয়া হয়। আমরা ইজারার পক্ষে অনেক কর্মচারী আছি, নিরাপত্তার জন্য চারিদিকে আমরা ব্যবস্থা করছি। হিমছড়ি এই পর্যটন কেন্দ্রটিকে আকর্ষণীয় করার জন্য বন বিভাগ কর্তৃক অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে অনেকগুলো কর্মকাণ্ড শেষ হয়েছে। ঝর্ণা, পাহাড়, সমুদ্র, প্রকৃতির এই 3 রূপের বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিতে হিমছড়ির বিকল্প নেই বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। মানুষের কাজ করা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে বৃহত্তম দক্ষিণবঙ্গ গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন 3 নং ওয়ার্ড অন্যরকম পার্কে আয়োজন করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের নৌবাহিনীর জাহাজ বানৌজা অতন্ত্র জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মানিকগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে আমতলী ড্রিম 11-এর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু বকর ও বাংলাদেশ কোস্ট গার্ডের বানৌজা কামরুজ্জামান জাহাজ দুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। জামালপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ যোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সিরাজগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের বিশেষ প্রদর্শনী টি-20 ম্যাচে সবুজ দলকে 123 রানের বড় ব্যবধানে হারিয়েছে লাল দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 213 রান তোলে লাল দল। সর্বোচ্চ 84 রান করেন নাসিরউদ্দিন ফারুক। এছাড়া রফিকুল ইসলামের ব্যাট থেকে আসে 50 রান। জবাবে ইলিয়াস সানি ও রফিকুলের বোলিং তোপে 90 রানে গুটিয়ে যায় সবুজ দল। ইলিয়াস সানি 5 ও রফিকুল 4 উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন রফিকুল ইসলাম। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে জানিয়ে দিব প্রথম আলো শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে ফেরিঘাটে অব্যবস্থাপনা, ঢালু সড়ক, অরক্ষিত পন্টুন। হরমুজে চলতে পারবে না বাংলাদেশের জাহাজ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবিতে মৃত্যু বেড়ে 26। দীর্ঘশ্বাস আর আহাজারিতে স্মৃতি হাতড়ে ফিরছেন স্বজনরা। সমকাল শিরোনাম করেছে পদ্মার সেই কান্না ছড়িয়েছে রাজবাড়ী কুষ্টিয়ার গ্রামে। বৈষম্যমুক্ত ও মানবিক দেশ গড়ার প্রত্যয়। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে দেশে 651 শীর্ষ চাঁদাবাজ। শ্রদ্ধা ভালোবাসায় বীর শহীদদের স্মরণ। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে মহান স্বাধীনতা দিবস উদযাপন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। ট্রাম্পের প্রস্তাবে তেহরানের কড়া জবাব। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার, 3-day weekend worsens supply to pumps. US will be Iran's worst nightmare. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 3 লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত সরকারের, 1 মাসের কাজে সন্তুষ্ট মানুষ। খাল খননে পাল্টাতে শুরু করেছে বরেন্দ্র অঞ্চলের চিত্র। রাজধানীর অভ্যন্তরীণ যাত্রীবাহী বাসে টাঙানো হচ্ছে না ভাড়ার তালিকা। প্রতারণার শিকার যাত্রীরা, কঠোর হওয়ার আশ্বাস বিআরটিএর। ঈদের ছুটি শেষে এখনো ফাঁকা রাজধানীর নিত্যপণ্যের বাজার। সরবরাহ কম থাকায় বাড়তি মাছ, মাংস, সবজির দর কাটেনি ভোজ্য তেলের সংকট। এবং মধ্যপ্রাচ্যে আরো 10,000 স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত পেন্টাগনের। অন্তর্ভুক্ত থাকবে পদাতিক সেনা সাঁজোয়া যান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।